উচ্চ মাধ্যমিকের চতুর্থ কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি। শিকার বা মহুয়াদেশের মতো এই কবিতাও প্রকৃতি নিবিড়, সবুজ ঘেঁষা কবিতা। কবি শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে যদি আমরা একটু খোঁজ খবর নেই, বাংলা কবিতার জগতে তাকে নিয়ে একটা মিথ তৈরি হয়েছে। তাকে বলা হয় কলকাতার রাখাল। তার জীবনযাত্রা, তার জীবনের এমন এমন ঘটনা যেগুলো মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল, কিন্তু সেসব পেরিয়েও তিনি একজন মহৎ কবি। বাংলা ভাষার কবিতার উত্তরাধিকার তিনি দৃঢ় করেছেন, দীপ্ত করেছেন। রবীন্দ্রনাথ, জীবনানন্দের পর শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায় এরাই সেই ধারাকে এগিয়ে নিয়ে গেছেন। কৃত্তিবাস পত্রিকা, যাকে কেন্দ্র করে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় এদের বেড়ে ওঠা, এদের সাহিত্য জীবন শুরু হয় বা লালন হয় এই পত্রিকাকে কেন্দ্র করেই। তার প্রথম কবিতা জম এবং শেষ তিনি অধ্যাপনার জন্যে কিছুদিন তিনি শান্তিনিকেতন গেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে। সেখানেই কবির মৃত্যু হয়। তিনি কখনো শব্দের প্রভু, শব্দের কাছে তিনি শব্দকে শাসন করেছেন, শব্দকে যেন বশ করেছেন, আবার শব্দের কাছে তিনি নতজানু হয়েছেন। বলা যায় যে এই স্বভাব কবি, কবিতার মধ্যে শব্দচয়নের এই স্বতঃস্ফূর্ততা স্বাভাবিক চলে আসা, এর আগে আমরা দেখেছি নজরুলের মধ্যে, যেন অনবরত প্রবল ধারার মতো বেরোচ্ছে, আলোর মতো বিচ্ছুরিত হচ্ছে। তার কাব্যগ্রন্থের সংখ্যাও কম নয়। ধর্মেও আছো, জিরাফেও আছো, সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব, এরকম বহু কাব্যগ্রন্থ তিনি লিখেছেন। কিন্তু তার প্রথম শুরু হয় লেখা গদ্য দিয়েই। প্রায় বন্ধুদের সঙ্গে একটু চ্যালেঞ্জ করেই তিনি কবিতা লেখা শুরু করেন এবং তারপর তিনি কবিতাতেই একেবারে সম্পূর্ণরূপে তার সৃষ্টির মূল ধারারূপে বেছে নেন। আমি দেখি এই কবিতাটি, এখানে একটিও কঠিন শব্দ নেই। ছোট্ট কবিতা, মাত্র 15-16 লাইনেই এই কবিতাটি গড়ে উঠেছে এবং এর বক্তব্য খুব স্পষ্ট। কোনো সহজ সরল ভাষায় উপস্থাপনা, বক্তব্য কোনো জটিলতা নেই। যেরকম রূপনারায়ণের কুলে কবিতাতে নিহিত অর্থ পাতাল ছায়ার মতো আমাদের খুঁজে নিতে হয়, তাকে নিবিড়ভাবে দেখতে হয়। এই কবিতায় সেরকম কিছু নেই। যা বলার স্পষ্টভাবে বাইরের থেকেই বোঝা যায়, কিন্তু অত্যন্ত সত্য কথা বলা আছে এখানে।
এখানে গীতিকবির রীতি অনুসারে গীতিকবিতায় যেমন আমিত্বের বহিঃপ্রকাশ হয়, এখানে আগের 3টে কবিতা বা 4টে কবিতা যেমন বলা হয়েছে, এখানেও তাই। আমিত্বের প্রকাশ, যেমন রূপনারায়ণের খুলে জেগে উঠিলাম, ওখানেও আমি প্রথম পার্সন, ফার্স্ট পার্সনের এই কবিতার উপস্থাপন, তিনি বক্তা, তিনি তার জবানিতেই কবিতাটা পরিবেশিত হয়েছে। এখানেও আমি দেখি কবিতাটি তাই। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার অনেক পংক্তি আছে, অনেক যেগুলো প্রবাদের মতো মানুষের মুখে মুখে ঘুরত, এখনো ঘোরে। এখানেও সেরকম 1-2টি লাইন আছে যেগুলো ওই প্রবাদের মতোই জীবনযাত্রায় আমাদের ভাবিকালের দেয়াল লিখনের মতো বলা যেতে পারে, উল্লেখ করা যেতে পারে। এই যে দেখাটা, আমি দেখি মানে এটা দেখছি এরকম নয়। কবিতা পড়লে বোঝা যাবে এই কবিতার মধ্যে এই দেখি মানে হচ্ছে তিনি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন, তিনি দেখতে চান, তার ইচ্ছা, তার ভাবি সম্ভাবনা, ভবিষ্যৎ, সেই ইচ্ছাটাকে তিনি এই কবিতার মধ্যে চেয়েছেন, তিনি দেখতে চেয়েছেন। কি দেখতে চেয়েছেন? সবুজ দেখতে চেয়েছেন। এবং সেই জন্য তিনি গাছ বসানোর কথা বলছেন, যেটা শুধু একজন সংবেদনশীল কবি নন, পরিবেশ সচেতন মানুষজন, পরিবেশ বিজ্ঞানীরা বারবার বলছেন। কারণ দিন দিন আমাদের সমস্ত পৃথিবী থেকেই অরণ্য সভ্যতা, অরণ্য ধ্বংস, উদ্ভিদ ধ্বংস ঘটেই চলেছে। তার ফলে যে অন্যান্য যে ক্ষতিকর ব্যাপারগুলো ঘটছে সেটা তো আছেই, সেই সঙ্গে মানুষের মধ্যে অবসাদ, মানুষের মধ্যে মনোরোগের প্রাদুর্ভাব, এগুলো তো ঘটছেই। সবুজের থেকে আমরা যত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, ততই আমরা আরও বেশি যান্ত্রিক হচ্ছি, আরও বেশি হৃদয়হীন, অসংবেদনশীল হয়ে পড়ছি। সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই, দাদা আর কি, সঞ্জীব চন্দ্রের পালৌমো লেখায় আছে, বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। এরকমই ঘটনা। শক্তি চট্টোপাধ্যায়ও ঠিক এরকমই কথা তার কবিতায়, এই কবিতাতেও বলেছেন, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, প্রবাদের মতো কথা, সবুজের অনটন ঘটে। আমি দেখি কবিতাটি শুরুই হচ্ছে একটি ইচ্ছা দিয়ে, আকাঙ্ক্ষা দিয়ে। এভাবেই বলছেন, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। খুব স্পষ্ট কথা, খুব স্পষ্টভাবেই জোর দিয়ে একই কথা তিনি একাধিকবার বলেছেন। তাহলে এখানে গাছ তুলে আনতে বলছেন, এটা মাথায় রাখতে হবে। এই যে বলছেন, একজন নাগরিক কবি ইটকাঠ পাথরের নগরে বসে, যেখানে ধর্মতলার মোড়ে 8খানা চাঁদ আটকে আছে ইলেকট্রিকের তারে, বা রবীন্দ্রনাথ বলেছিলেন, দাও ফিরে সেই অরণ্য লৌহে নগর, যেখানে ইটের পরে ইট, মাঝে মানুষ কীট। এখানে সবুজের কোনো সমারোহ নেই। সবুজকে
উদযাপন করে দেখতে হয়। সেই জন্যেই এই বিপন্ন সবুজের যে নাগরিক জীবন, সেই জীবনে কবি গাছ তুলে আনতে বলছেন এবং সেই গাছগুলোকে বসাতে বলছেন বাগানে। অরণ্যের সহজ উদ্ভিদ যে যাপন, অরণ্যে এই পৃথক যত্নের প্রয়োজন হয় না। অরণ্য গাছেদের বন্ধুতা ছাড়া কিছু নয়। সেখানে মাটির নিচে উদ্ভিদের একটা জগৎ, শিকড়ে শিকড়ে তাদের বন্ধুতা, তাদের বাঁধন, তাদের সঙ্গবদ্ধ জীবন, আর মাটির উপরে তাদের আকাশ ছোঁয়া। এক গাছের শাখার মধ্যে আর এক গাছের শাখার আলিঙ্গন। হাজার হাজার উদ্ভিদ, হাজার হাজার লতা পাতা তাকে নির্ভর করে এক বৃহৎ জীবনের চক্র। তাহলে সেখানে আলাদা যত্নের প্রয়োজন হয় না, মানুষের হস্তক্ষেপের কোনো প্রয়োজন হয় না। মানুষ তো নিজেকেই মনে করে এই পৃথিবীর নিয়ন্তা, তারই বাঁচার অধিকার আছে। অন্য কোনো জীব, অন্য প্রাণী, অন্য উদ্ভিদ, অন্য যা কিছু, তারা মানুষেরই দয়ার উপর বা মানুষের সিদ্ধান্তের উপর নির্ভর করে যে তাদের অস্তিত্ব কী হবে। মানুষ বাঁচাতে চাইলে তাদের সংরক্ষিত করবে, কিছু অঞ্চলে তাদের ঘরদোর আলাদা করে দিয়ে সীমাবদ্ধ করবে। তা না হলে এই পৃথিবী তো এক সময় সমগ্র পৃথিবীই অরণ্য ছিল, সমগ্র পৃথিবী সব জীবের সমান অধিকার ছিল। মানুষ তার দাপট দেখিয়ে, তার সেই তথাকথিত সভ্যতার আস্ফালনে অরণ্যকে ছোট করে এনে এক একটা ছোট্ট ছোট্ট পকেট তৈরি করেছে। সেখানেই অন্যান্য জীব জন্তুদের ঠেলে কোণঠাসা করে রেখে দিয়েছে। তারা খাদ্যের অভাবে কখনো কখনো হয়তো লোকালয়ে চলে আসে, বাঘ বা হাতি বা অন্যান্য জীব। তখন মানুষই তাদের বিচার করে সিদ্ধান্ত নেয়, সে তার মৃত্যুর দণ্ড দেয়, তাকে হয়তো আবার জঙ্গলে রেখে আসে। বা এই তো অবস্থা, বা এটাই হচ্ছে সারা পৃথিবী, সমগ্র পৃথিবীর এই সূত্রেই চলছে। বা যত দিন দিন যাচ্ছে সেভাবেই যে কোনো কোনো অঞ্চলে এতটাই কোনো একটা জীবের, কোনো প্রাণীর এতটাই বিপন্ন যে সেখানে নিষিদ্ধ ঘোষণা করতে হয়েছে যে সেই বিশেষ জীব বা বিশেষ প্রাণটাকে সংরক্ষিত করার জন্যে। তাহলে শহরেও সেরকম উদ্ভিদের অনটন। ওই জন্যে বাগানের প্রয়োজন হয়েছে। বাগান মানেই হচ্ছে যত্নের, যেখানে গাছকে লালন করা হয়, তাকে আলাদা পরিচর্যা করা হয়, যত্ন করা হয়। মানুষের তৈরি বাগান আর অরণ্য হচ্ছে প্রকৃতির তৈরি, এই দুটো হচ্ছে তফাৎ। তাহলে বাগান হচ্ছে পছন্দ মতো গাছ বসিয়ে, পছন্দ মতো লালন পরিচর্যা করে, সেখানে মানুষের নিজস্ব রুচি, চিন্তাভাবনা, নিজস্ব খানিকটা সৃজন কল্পনাও সেই বাগানে বা উদ্যানে মিশে থাকে। সেখানে এসে বসাতে বলছে, অর্থাৎ যত্নে, আলাদা যত্নের প্রয়োজন হচ্ছে। এবং কেন না, আমার অর্থাৎ কবির বা যিনি এই কবিতাটার কথক, এখানে এই আমি যেন প্রত্যেক নাগরিক হচ্ছে এই আমি। আমার গাছ দেখে যাওয়া দরকার। কেন না, আমাদের শিকড় কিন্তু ওই উদ্ভিদের সঙ্গেই যুক্ত, এই অরণ্যের সঙ্গেই, প্রকৃতির সঙ্গে যুক্ত। আমরা এই মানুষরা প্রকৃতির থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে থাকি, এবং সেই জন্যেই আমাদের মননে, আমাদের মনে, আমাদের চিন্তা ভাবনায় আমাদের নানান রকম জটিলতা যত দিন যাচ্ছে বাড়ছে, ব্যস্ততাও বাড়ছে সেই সঙ্গে সঙ্গে এইটাই। এবং সেই জন্যেই এই কথাটা এসেছে যে আরোগ্যের জন্য ওই সবুজটুকু শরীরের দরকার। কারণ সবুজ মানুষকে জীবন্ত করে, সবুজ হচ্ছে সচেতনতার প্রতীক, সজীবতার প্রতীক, সবুজ যৌবনের প্রতীক, প্রাণের প্রতীক হচ্ছে সবুজ।
তাহলে এর জন্য সবুজ দরকার, এবং সবুজ দেখা চোখের পক্ষেও ভালো, মনের পক্ষেও ভালো। ওই জন্য আমরা যখন এই প্রকৃতির অরণ্যের কাছে, উদ্ভিদের কাছে, এই প্রকৃতির কাছে আমরা যাই, তখন আমাদের মন ভালো হয়ে যায়। আমরা বিকেলে যখন মাঠে বেড়াতে যাই বা একটা নদীর ধারে গিয়ে বসি, মুক্ত বায়ু আমাদের দেয়। এবং আমরা তো জানি যে উদ্ভিদ আমাদের পুরো পরিবেশটাকে শুদ্ধ করতে, উদ্ভিদ না থাকলে তো দূষণের ফলে আমরা যে কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য বিষ আমরা উৎপাদন করি, পৃথিবী কবেই ধ্বংস হয়ে যেত। বা এখন হয়তো সেই দিকেই আমরা এগোচ্ছি, কিন্তু একটু গতি কমেছে। উদ্ভিদ যদি আমরা না বাঁচাতে পারি, আরও পরিণতি তো ভয়ঙ্কর হবেই। তা সেখানেই জন্য বলছে যে আরোগ্যের জন্য এই সবুজ ভীষণ দরকার। তাহলে আরোগ্য ইংরেজিতে হচ্ছে কিওর, অর্থাৎ রোগ ভোগের পর যখন সুস্থ হয় তখনই সেটাকে বলা হচ্ছে আরোগ্য, রোগ মুক্তি। তার মানে এখানে আরোগ্য কথাটা আসবে তখন অসুস্থ হওয়ার পরে, তারপর তো আরোগ্য। তার মানে ভিতরে ভিতরে আরোগ্যের জন্য প্রয়োজন। তাহলে স্বতঃস্ফূর্তভাবে বলে দিচ্ছে, স্বতঃসিদ্ধভাবে, ওই জ্যামিতির পূর্বসূত্রের মতো, যে ধরে নেওয়া যাকে এই বলা আছে তেমনি। তাহলে বলেই দেওয়া হচ্ছে যে আমরা ভিতরে ভিতরে অসুস্থ, এই নাগরিক জীবন বা নাগরিক সম্প্রদায় সবাই ভিতরে অসুস্থ। আমাদের সুস্থতার জন্য, আরোগ্যের জন্য যে আমাদের সবুজের ভীষণ দরকার। তাহলে একই কথা এই স্তবকের শেষ দুটি লাইনে প্রায় একই কথা তিনি জোর দিয়ে বললেন, যে গাছের সবুজটুকু শরীরে দরকার না, আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার। গাছ দেখে যেতে হবে। তাহলে শরীরে দরকার শুধুমাত্র শরীর তো এই অবয়ব দিয়ে শুধু না, এই শরীরের একটি মূল্যবান অংশ বা অংশ হচ্ছে মন। তাহলে মন যদি আমাদের ভালো না থাকে, তাহলে শরীরও ভালো থাকতে পারে না। তাহলে সমস্ত পূর্ণ সুস্থতার জন্য, শারীরিক এবং মানসিক পূর্ণ সুস্থতার জন্য ওই আরোগ্যের জন্যই সবুজ ভীষণ দরকার। তাহলে এই খুব স্পষ্ট বক্তব্য, স্পষ্ট উচ্চারণটি তিনি এখানে করলেন কবি। এই কবিতার দ্বিতীয় যে স্তবক, সেখানে মাত্র ছোট ছোট 5টি পংক্তি আছে। এটা যেন কার্যকারণ সূত্রের ভাবে এসেছে। প্রথম স্তবকে তিনি কি চাইছেন সেটা বলেছেন, এবার কেন চাইছেন সেটা একটু ব্যাখ্যা করবেন তিনি। কারণ একটা বাঘকে জঙ্গল থেকে তুলে এনে বন্দি করে রাখা যায়, চিড়িয়াখানায় বা কোনো খাঁচায় আটকে রাখা যায়, কিন্তু অর্থাৎ বাঘকে বন থেকে তুলে আনা যায়, কিন্তু বাঘের মন থেকে বনটাকে তুলে ফেলা যায় না, উপড়ে ফেলা যায় না। তাহলে আমাদের মধ্যে, আমাদের জিনের মধ্যে, আমাদের উত্তরাধিকারের মধ্যে সেই অরণ্য চেতনা মিশে আছে বলেই আমরা সবুজের কাছে যেতে চাই। সবুজের সংস্পর্শে এলে আমাদের অন্তরাত্মা নেচে ওঠে, যেন আপনের কাছে ফিরে আসার বার্তা ভিতরে আমরা পাই। তাহলে এখানে সেটাই যেন বলছেন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাহলে এখানে অভাব অনটন শুধুমাত্র অর্থের হয় না। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা সুন্দর কথা ছিল, যে একটা গল্পে তিনি বলছেন, লোকটা বড্ড গরিব, লোকটা খুব গরিব। তা যে শুনছিস তিনি বলছেন যে আচ্ছা কেমন গরিব বলুন তো, কেমন? লোকটা টাকা ছাড়া আর কিচ্ছু নেই। লোকটা এতটাই গরিব যে তার টাকা ছাড়া আর কিছু নেই। তাহলে শুধুমাত্র অর্থ বা বৈভব বা জীবনযাপনের দৈনন্দিন কিছু যন্ত্রপাতি বা যান্ত্রিক সভ্যতার উপাদান
অর্জন করলেই জীবন ভরে ওঠে না। আমাদের বিস্তার দরকার হয়, ওই ডানার শিকড় হোক শিকড়ের ডানা। মনের প্রসারতার দরকার হয়, সবুজের দরকার হয়। সেজন্যই ওই যে সারাদিন পরিশ্রম করছে খাদ্য সংগ্রহের জন্য, যেই পেটের খিদে মিটে যায় সঙ্গে সঙ্গে সে তখন ক্ষুধার্ত হয় মনের খিদের জন্য। সেই জন্যে চাষের জমির পাশে এক টুকরো জমিতে মানুষ ফুল গাছ লাগায়। মানুষ অবসরে গান শোনে, গান বাঁধে, কবিতা লেখে, বই পড়ে, তখন মানুষ ঘুরতে যায়। তাহলে কেজো কথার বাইরে এসেও মানুষের এই যে বিস্তার, ডানা মেলা, এটুকুই হচ্ছে মানুষের মুক্তি। সেই মুক্তির অভাব ঘটে কোথায়? শহরে। এখানে শহরের অসুখ, অসুখ মানে শুধুমাত্র রোগগ্রস্ত হয় না, সুখের অভাব। আমরা শারীরিকভাবে রোগী হলে বা মানসিকভাবে রোগী হলে আমাদের অন্তরে, আমাদের মনে সুখ থাকে না। সেই জন্যেই এটাকে আমরা অসুখ বোঝাই। অসুখ বলতে আমরা রোগ বুঝি, মানে সাধারণ প্রচলিত অর্থে, কিন্তু আসলে অসুখ মানে হচ্ছে সুখ নেই। সেই সুখ মানে যে রোগ হলেই হবে তা নয়, মনের বিস্তার না হলেও তো অসুখ হয়। তাহলে এখানে জঙ্গলে না যাওয়ার জন্যেই অসুখ হচ্ছে। জঙ্গলে যা কাটেনি অনেক দিন, বহুদিন জঙ্গলে যায়নি, অর্থাৎ সবুজের থেকে, অরণ্যের থেকে সেখানে দূরে আছেন। আর সেই ঘাটতিটা এই পূরণের জন্যেই তিনি প্রথম স্তবকের ওই প্রস্তাব তিনি দিয়েছেন, গাছ তুলে আনো, বাগানে বসা, অন্তত সবুজের সংস্পর্শে থাকা যাক। কারণ কি না, এই শহরের নিয়মই হচ্ছে, শহর কি করে, শহরের অসুখ সবুজ খায়। তাহলে নগরায়নের মূল শর্ত, প্রথম শর্তই হচ্ছে সবুজ ধ্বংস। রাস্তাঘাট তৈরি করতে গেলে গাছ কাটো, বাড়িঘর তৈরি করতে গেলে গাছ কেটে ফেলা হয়, কারোর পাঁচিলে এ করছে, কারো জানলার পাশে হয়তো গাছ জন্মেছে, কারোর ঘর তৈরি হচ্ছে, গাছ কাটো। তাহলে প্রথম কোপ এসে পড়ে, নগরায়নের প্রথম বলি হয় গাছ। তা সেই জন্যই বলছে শহরের অসুখ কেবল সবুজ খায়। তাহলে এই সবুজ শুধুমাত্র উদ্ভিদেই সীমাবদ্ধ আর রইল না, এখানে মানুষের ভিতরের যে সবুজ, মানুষের মধ্যে যে প্রাণবন্ত সজীবতা, যে স্বতঃস্ফূর্তটা, সেটুকুও খেয়ে ফেলে শহরের অসুখ। জীবনানন্দ দাশের 1946-47 কবিতায় তো সেরকমই কথা বলা আছে, যে সকলেই আট চোখে দেখে সকলকে, যে এই শহর হচ্ছে ইট কাঠ পাথরের কঙ্কাল, শুধুই বেড়ে যায় এই নগরায়ন। তাহলে সেই জন্যই তিনি সবুজের যে অনটন ঘটছে, তা শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশেই নয়, শহরের শরীরে নয়, মানুষের শরীরেও ঠিক একই ঘটছে। শহরের নগরায়ন বা শহরের যে যান্ত্রিক সভ্যতার বিকাশ, সেই যন্ত্রময়তা, যন্ত্রের উল্লাস মানুষের আত্মায়, মানুষের স্বতঃস্ফূর্ততায় মধ্যেও প্রবেশ করে, অনুপ্রবেশ করে। সেই জন্যেই কবি ওখানে বলছেন যে তিনি কারণটা তিনি বললেন এবার, যে আগের আকাঙ্ক্ষাটা চেয়েছেন এবং আকাঙ্ক্ষাটা কেন এলো সেটা তিনি বলছেন। এবার তৃতীয় স্তবক বা শেষ স্তবকে তিনি বলছেন যে তাই বলি, অর্থাৎ প্রথমে যে কথা বলেছেন ঠিক সেই কথাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করলেন, কার্যকারণ সম্পর্কটা তিনি বিশ্লেষণ করলেন এবং শেষে তিনি সেই সিদ্ধান্তটা আবার জানাচ্ছেন কি, তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চায়, তাহলে চোখ সবুজ চায়। আমাদের চোখের ডাক্তাররা বা বিজ্ঞানীরাও বলছেন যে সবুজ চোখের পক্ষে ভালো, চোখকে সুস্থ রাখে, চোখের কর্মক্ষমতা এগুলো বৃদ্ধি করে। তাই বলা হয় দেহ চায় সবুজ বাগান, গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি।
তাহলে এই গাছ আনার সঙ্গে সঙ্গে যেন ভাবি কাল তিনি এইটা দেখতে চান যে গাছ এনে মানুষ বসাচ্ছে বাগানে, প্রত্যেক মানুষের নিজস্ব বাগান যেন থাকুক, সে বাগানটা একটুখানি হোক। এই জন্য আজকাল এখন ছাদে মানুষ যতটুকু সম্ভব হচ্ছে বাগান করছে, ব্যালকনিতে, ঘরের মধ্যেও হয়তো টেবিলের উপর কি তার একটু জায়গা পেলেই সেখানে ছোট ছোট গাছ, যেগুলো ঘরের মধ্যে কম আলোয় কম জলে বেড়ে উঠতে পারে, তার একটু সবুজের ছোঁয়া, এবং সেটা গৃহসজ্জার একটা অঙ্গ হয়ে গেছে গাছ। আর মানুষের জীবন পাল্টে দেয়। একটা ঘরের মধ্যে ইট কাঠ পাথর নির্জীব বস্তুর মাঝখানে যখন একটা সবুজের প্রাণবন্ত প্রাণের ছোঁয়া লাগে, তখন সমস্ত ঘরটা যেন কথা বলে ওঠে, সে যেন হেসে ওঠে, খেলে ওঠে। তাহলে এই যে প্রাণের সঞ্চার ঘটে একটা গাছের একটা প্রাণের ছোঁয়ায়, সবুজের ছোঁয়ায়, সেইটাই তিনি দেখে যেতে চেয়েছেন। যে তার শুধু প্রয়োজন তাই নয়, এই সভ্যতার এই নগরায়নের প্রয়োজন গাছের। সেই জন্যে বলছে গাছ তুলে আনো, এনে বাগানে বসা। তাহলে প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে, জীবনের মধ্যে, সত্তার মধ্যেই একটা করে বাগান থাকুক। একটা সেই বাগানে তিনি উদ্ভিদের পরিচর্যা দেখতে চাইছেন, যেখানে সে লালন করুক, সে সমস্ত যান্ত্রিকতার পিছনে ছোটার পরেও যেন সেই সবুজের কাছে মানুষ ফিরতে পারে, শেষ পর্যন্ত দাঁড়াতে পারে একটা গাছতলায়। তাহলে প্রত্যেক মানুষ একটা গাছের সান্নিধ্যে আসলে, গাছতলা না পেলে জীবনের প্রশান্তি আসে না কখনো। দহন রোদ্দুরে হেঁটে যাওয়া পথিক যেমন একটা গাছতলা খোঁজে, তেমনি জীবনের পথে হেঁটে যাওয়া মানুষ শোকে, দুঃখে, বিরহে, ক্লান্তিতে একটা আশ্রয় খোঁজে। যেখানে আশ্রয় সে পেতে পারে সেটাই গাছতলা, সেটাই সবুজ। সেখানেই তিনি চাইছেন যে চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, গাছ আনো, বাগানে বসা। তাহলে এই যে প্রবাদের মতো কবিতা, এই যে কিছু কিছু কথা যেগুলো, এই বক্তব্য, এটা তো আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যতের একেবারে অমোঘ বাণীর মতো এই কথাগুলো। এগুলো হচ্ছে চিরকালীন কথা। তাহলে শক্তি চট্টোপাধ্যায়ের এরকম অনেক লাইন আছে যে লাইনগুলো প্রবাদের মতো চলে, যেমন স্বেচ্ছাচারী কবিতায়, এবং তার তো জীবনধারা তো অনেকটা বোহেমিয়ান, এবং সেইটাই একটা চর্চার বিষয় ছিল। এবং তিনি যে স্বেচ্ছাচারী কবিতায় বলেছিলেন যে তীরে কি প্রচণ্ড কলরব, জলে ভেসে যায় কার সব, রাতের কল্লোল শুধু বলে যায় আমি স্বেচ্ছাচারী। তা সেই যেন আত্মপরিচয় এইভাবে তিনি দিচ্ছেন। তিনি নিজের মতো করে লিখেছেন, নিজের মতো করে এই কবিতাটি অন্তত একেবারে সহজ সরল সুন্দর ভাষায় তিনি মানব জীবনের যে আশ্রয়, মানব সভ্যতার আশ্রয়, নগর সভ্যতার যে মূল সূত্র, যে সবুজ গিলে খাওয়া, সবুজের অনটন ঘটে প্রাণে নয়, মানুষের মনে, মানুষের জীবনযাপনে, মানুষের চর্যায়, সমস্ত সত্তা জুড়ে যে একটা ঘাটতি দেখা দেয়, অনটন দেখা দেয়, সেখানে সমাধান একটাই, আবার চলো উদ্ভিদের কাছে ফিরি। যেহেতু আমাদের তো বিস্তীর্ণ মাঠ, অরণ্য সৃজনের কোনো জায়গা নেই, আর ফলে আমাদের বাগানে যত্ন নিতে হবে। প্রত্যেকটা মানুষের নিজস্ব বাগানে পৃথকভাবে একটু একটু করে যদি যত্ন নিয়ে গাছ লাগাতে পারি, তাহলে কবি তিনি এই গাছ লাগানো বা এই সবুজ দেখতে চান। তেমনিভাবে প্রত্যেকটা সেই আমিও দেখা যাবে সবুজের সান্নিধ্যে এসে, সেও দেখতে চাইবে সেখানে। তাহলে এই আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে তার এই কবিতাটি শেষ হলো। আমি দেখি মানে আমি দেখতে চাই, আমি দেখে যেতে চাই, এই ইচ্ছা, এই দাবি তিনি সমগ্র মানব জাতির কাছে, নাগরিক মানুষের কাছে রেখে গেলেন এই কবিতার মাধ্যমে।